এটা কি এবারের 19 কথা? আমরা জানি বিষয়ের কথা, তার পরবর্তী সময় কিছু শহীদের কথা পাই, যারা প্রাণ দিয়েছিল দুটো ইতিহাস তাদের কথা সেইভাবে করেন। পরবর্তী সময় আমরা পাই এইভাবেই। এটা আমার মনে একটা প্রশ্ন যাবে, নিশ্চয়ই এটা সম্বন্ধে ভাববার প্রয়োজন আছে। আর একটা কথা বারবার যেটা মনে হয়, একটা ভাষা কখনই চিরস্থায়ী এবং সমৃদ্ধ হয় যখন সেই ভাষাটা ক্রমশ বা ক্রমান্বয়ে তার উন্নতি, বিকাশ বা সমৃদ্ধি আসতে হবে। তার আগে একটা খবর দিই আপনাদের, আমি জানি না সঠিক খবর দিচ্ছি কিনা, মানে আমি পুরো খবরটা দেখিনি। তার আগে একটু বলে নিন যে আপনারা সবাই জানেন যে 11 জন শহীদ, সেই দিন যে 11 জন ভাষা শহীদ হয়েছিল, যাদের নাম এখানে লিখে দেখতে হবে, এরা প্রত্যেকেই ছিলেন উদ্বাস্তু, প্রত্যেকই উদ্বাস্তু। অর্থাৎ তারা তখনকার প্রিয় পাকিস্তান থেকে যে কোনোভাবেই হোক জানার কারণে কোনো ক্ষেত্রে সেই ইতিহাসটা একটু সাধারণত বলব, তারা এসেছিলেন এবং আসামে তাছাড়া যে মানে বড়া উপত্যকায়, বিশেষ করে শিলচরে সেই ঘটনাতে ওরা ছিলেন। আজকে একটা সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে যে এই যে শরণার্থীদের ভারতবর্ষের জায়গা দেওয়া যাবে না। এইরকমভাবে দেশটা, আমাদের দেশে এরকম সবার জায়গা নয় যে যারাই শরণার্থী আসবে শরণার্থী আবেদন থাকে, এরকম একটা বোধহয় হয়েছে। কিন্তু ব্যাপারটা সেরকম সেই সময়টাই ছিল। 47-এর বাংলা দেশ ভাগের পরে, বিশেষ করে যেভাবে বাংলা ভাগটা হয়েছে, বাংলা ভাগটা হয়েছে বা ওরা দেশটাই ভাগ হয়েছে, ওই পশ্চিম দিকের অংশটা বলছি, বাংলা ভাগটা যেভাবে হয়েছে তাতে এটা অবধারিত ছিল এবং সেটা সরকারি স্তরে মানা হয়েছিল বিভিন্নভাবে, প্রচুর কষ্ট করে। মায়ের ভাষা ঝকঝকে চকচকে নয়, খুবই সাধারণ, কোমর অবধি খোলা বিনুনির মতো, বৃষ্টি ভরা দুপুরে মতো শিথিল এলোমেলো, যেখানে লেগে থাকে আপন পরশ, বৃষ্টি সুগন্ধ। আমার মায়ের ভাষা গোছানো ফ্ল্যাটের ড্রেসিং টেবিলের মতো হয়, বরং অনেকটা ঘোরানো সিঁড়ির মতো, যেখানে লোকজন দড়ির মতো পাক খায় আর পাকিয়ে মরে যায় মনুষ্য জীবনের পাকে। যদি কবিতা লেখো তোমার মায়ের ভাষায়, যদি গান গাও উদাত্ত কণ্ঠে, যেন উচ্চারিত হয় মাতৃভাষা। বাণিজ্য নিয়ে যাও দূর বিদেশে, ছড়িয়ে পড়ো সারা বিশ্বময়, তবুও মায়ের স্নেহ ভুলো না, যাদের ছায়া